পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাই। এখন আমরা যখন এইখানে দাঁড়িয়ে এই সভা সমাবেশ ইত্যাদি সংগঠিত করছি, তখন গোটা বাংলা জুড়ে এই তৃণমূল আর বিজেপি আর তৃণমূলের সেটিং দেখে নতুন করে একটা স্লোগান উঠেছে। এখন এলাকার মানুষ, গ্রামের মানুষ, পাড়ায় মহল্লায় তারা একসাথে গলা মিলিয়ে বলছে, জেনে গেছে জেনে গেছে জেনে গেছে জনতা, মোদির দালাল মোদির দালাল মোদির দালাল মমতা। এই আমাদের যখন আজকে পাইকর থেকে এই বাংলা বাঁচাও যাত্রার দ্বিতীয় দিনের আরেকটা মিছিল সংগঠিত হচ্ছিল, সেই মিছিলের শুরু থেকে এখানের শেষ পর্যন্ত বেশ কয়েকটা পুলিশের গাড়ি গোটা মিছিলটাকে পাহারা দিয়ে নিয়ে আসবার জন্য মিছিলের সামনে দিয়ে এলো। এখনো এই চত্বরে বেশ কিছু পুলিশের গাড়ি, উর্দি পরে বেশ কিছু পুলিশের বাহিনী তারা এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমরা বলছি, আমাদের মিছিলকে পাহারা দেওয়ার দরকার নেই। আপনাদের বাহিনী যদি পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটের তলায় পাহারা দিত, তাহলে তার বান্ধবীর ফ্ল্যাটের খাটের তলা থেকে 56 লক্ষ টাকা পাওয়া যেত না, আর বাংলার 26,000 বেকার ছেলে মেয়ে তাদের চাকরি চলে যেত না। আপনারা তৃণমূলের চোরদেরকে পাহারা দেন, আমাদের লড়াই আমরা বুঝে নেব। আমাদেরকে পাহারা দেওয়ার দরকার আপনাদের হবে না। কোন সময় দাঁড়িয়ে আমরা এখানে বাংলা বাঁচাও যাত্রা করছি? কেন বাংলা বাঁচাও যাত্রা করছি? বলবার সময় কংগ্রেস সভাপতি বলছিলেন কি অবস্থা আমাদের রাজ্যের, আমাদের জেলার। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জেলার, আমাদের রাজ্যের মানুষের টাকা পয়সা, মানুষের সম্পদ, মাটির তলা থেকে মাটির ওপর পর্যন্ত সমস্ত কিছু লুট করে ফেলছে। আমরা যারা ছাত্র পড়াশোনা করি, আমাদের অভিভাবক যারা রয়েছেন, আমার থেকে বয়সে বড়, আমার বয়সী, আমার কম বয়সী যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছেন, কি অবস্থা বলুন তো আপনাদের বাড়ির ছেলে মেয়েদের স্কুলগুলোর? একের পর এক প্রাইমারি স্কুল, সেখানে না আছে চক, না আছে ডাস্টার, না আছে স্কুলের ভিতরে কোনো বেঞ্চ, না আছে টেবিল, না আছে লাইট, না আছে ফ্যান। আর যদি টেবিল, লাইট, ফ্যান, চক, পাখা সমস্ত কিছু আছে, তাহলে ওই স্কুলে মাস্টার নাই, মাস্টার নাই, মাস্টারদের চাকরি এরা খেয়ে নিয়েছে। আর এই সরকারি স্কুলগুলো থেকে যদি সরকারি স্কুলগুলোর মাস্টাররা চলে যায়, যদি সরকারি স্কুলগুলোকে বন্ধ হয়ে যায়, এই অঞ্চলে যারা টোটো চালান, যারা ছোট দোকান করেন, যারা চায়ের দোকান করেন, পান বিড়ি সিগারেটের দোকান দেন, আপনারা ভেবে বলুন তো, এই যে প্রাইভেট স্কুল, বেসরকারি স্কুল, যে স্কুলগুলোতে মাস গেলে পড়তে 2,000, 3,000, 5,000, 7,000 টাকা করে খরচা লাগে, আপনাদের ক্ষমতা আছে ওই প্রাইভেট স্কুলগুলোতে পড়ানোর? আমার আপনার মতো বাড়ির ছেলেমেয়েরা যে সরকারি স্কুলগুলোতে কম পয়সায় বিনা খরচায় পড়তে পারে, সেই স্কুলগুলোকে এরা বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করছে এরা এই সরকারি স্কুলগুলোকে? কেন সরকারি স্কুলের মাস্টারদের চাকরি চলে যাচ্ছে? কই প্রাইভেট স্কুলের মাস্টারদের তো চাকরি দুর্নীতির কারণে চলে যাচ্ছে না? সরকারি স্কুলের মাস্টারদের চাকরি চলে যাচ্ছে কারণ ওই সরকারি স্কুলে গরিব বাড়ির ছেলেমেয়েরা কম পয়সায় পড়তে পারে। তাই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে গরিব বাড়ির ছেলেমেয়েরা কম পয়সায় পড়তে পারবে না। আর গরিব বাড়ির ছেলেমেয়েরা যদি কম পয়সায় পড়তে না পারে, তাহলে তারা কম পয়সার শ্রমিকে পরিণত হবে, কম পয়সার লেবারে পরিণত হবে। আর দিন মজুরের কাজে, রাজমিস্ত্রির কাজে, যোগানদারের কাজে তাদের কাউকে কেরল, কাউকে গুজরাট, কাউকে ব্যাঙ্গালোর, কাউকে হায়দ্রাবাদে বিনা পয়সায়, কম পয়সায় শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হবে। আমরা বলছি এই সময় দাঁড়িয়ে বাংলার স্কুলগুলোকে বাঁচাতে হবে। বাংলার স্কুলগুলোকে বাঁচাতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো না। টোটোওয়ালার ছেলে, টোটো চালকের ছেলে, তাকে যেন টোটো চালক হতে না হয়, সেও যেন গ্রামের স্কুলে পড়াশোনা করে চাকরি পেয়ে নীলবাতি লালবাতিতে চড়ে যেতে পারে। লাল ঝান্ডার পার্টি সেইটাই করতে চায়। তার জন্য আমরা বলছি স্কুল বাঁচাও, আমরা বলছি বাংলা বাঁচাও। শুধু স্কুলের কথা, স্কুল থেকে যারা পড়াশোনা করে বেরোচ্ছে, তারা কোথায় যাবে, কোথায় কাজ করবে, কোথায় চাকরি পাবে? একের পর এক চাকরি চলে যাচ্ছে, একের পর এক জায়গায় ঘুষ, দুর্নীতি, তৃণমূলের দুর্নীতির কারণে প্রত্যেকের চাকরি চলে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার কি হাল? একের পর এক স্বাস্থ্য কেন্দ্রগুলো গ্রামের পর গ্রাম উঠে যাচ্ছে। না আছে ডাক্তার, না আছে নার্স, না আছে স্যালাইন, না আছে ইঞ্জেকশন, না আছে ওষুধ। আমরা বলছি, আমরা যখন বাংলা বাঁচাওয়ের কথা বলছি, আমাদের কথা শুনে আপনাদেরকে আমাদের মিছিলে আসতে হবে না, আমাদের কথা শুনে আপনাদেরকে লাল ঝান্ডা ধরতে হবে না। যদি আমাদের কথাগুলোর সাথে
বিন্দুমাত্র সত্যতা খুঁজে পান, যদি আপনার হেলথ সেন্টারে গিয়ে প্রত্যেকদিন ডাক্তার না পান, যদি আপনি আপনার হেলথ সেন্টারে গিয়ে কথায় কথায় আপনাকে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করে দেয়, আর কথায় কথায় রামপুরহাট মেডিকেল কলেজ থেকে যদি কলকাতায় আর বর্ধমানে রেফার করে দেয়, তাহলে বুঝতে হবে বাংলার হাসপাতাল, বাংলার স্বাস্থ্য পরিকাঠামো তার দশা বেহাল হয়ে গেছে। আমরা বলছি স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে, সেই কারণেই আমরা এই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করবার চেষ্টা করছি। স্কুল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা মমতা ব্যানার্জি এই 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর ধরে কি করেনি বলুন তো? সমস্ত কিছু করেছে। মন্দির উদ্বোধন করেছে, মসজিদ উদ্বোধন করেছে, পায়খানা উদ্বোধন করেছে, কিন্তু এই গোটা 15 বছরে আমাদের বাংলায় একটা আলপিন ফ্যাক্টরি উদ্বোধন করতে পারেনি, যেখানে বেকার ছেলেমেয়েরা কাজ করতে পারবে। আমরা লাল ঝান্ডার পার্টি বলছি, গ্রামের গরিব ছেলে মেয়েদেরকে তাদের হাতে কাজ দিতে হবে, পেটের ভাত দিতে হবে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আমরা এই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করছি। আমাদের এলাকার ছেলেমেয়েরা তারা নিজের গ্রামে কাজ করতে পারবে না? আমাদের গ্রামের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা তারা নিজেদের এলাকায় কাজ পাবে না, হাতে কাজ পাবে না? কেন তাদেরকে রাজমিস্ত্রির কাজ করবার জন্য বাইরের রাজ্যগুলোতে চলে যেতে হবে? এমনটা তো ছিল না আমাদের অবস্থা। আমার থেকে আপনারা যারা এখানে শুনছেন আমাদের কথা, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, বয়স অনেক বেশি, আপনাদেরকে বলে দেবার কিছু নেই। যখন লাল ঝান্ডার সরকার ছিল আমাদের রাজ্যে, 100 দিনের কাজ আমাদের পাঠিয়ে আমাদের রাজ্যে তৈরি করতে পেরেছিল। 100 দিনের কাজ, এই 100 দিনের কাজকে তৃণমূল বন্ধ করে দিল। কি করে বন্ধ করলো? একের পর এক দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি, টাকার কাজ হচ্ছে না, টাকা চলে আসছে তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই দেখবেন আপনাদের এলাকায় 2011 সালের আগে যে তৃণমূলের নেতারা একটা বিড়িকে 3 বার করে নিভিয়ে খেত, এখন তাদের 4 চাকা ছাড়া মাটিতে পা পড়ে না। ওই কুত্তার গলার চেনের মতো গলায় সোনার চেন ঝুলিয়ে তারা দুলছে আমাদের আপনাদের পকেটের টাকা মেরে। আমরা বলছি বাংলাকে বাঁচাতে হলে, এ বলছে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা, ওই লক্ষ্মীর ভান্ডারের নাম করে আপনার বাড়ির বিদ্যুতের বিল, যেটা ইউনিট ছিল 3 টাকা 4 টাকা, সেই ইউনিট 6 টাকা 7 টাকা 8 টাকা হয়ে গেছে। বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওদিকে গ্যাসের দাম 300 টাকা ছিল, গ্যাসের দাম 900 টাকা হয়ে গেছে। বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কয়েক বছরের মধ্যে চালের দাম প্রতি কেজিতে কত করে বেড়েছে। বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর এই কয়েক বছরের মধ্যে আপনারা যারা চাষের কাজ করেন, আপনাদের সারের দাম কত পরিমাণ বেড়ে গেছে। ওই যত টাকা দিচ্ছে তার থেকে কয়েক গুণ টাকা ওদের পকেটে গিয়ে জমা হচ্ছে। আমরা বলছি যদি লাল ঝান্ডা মজবুত হয়, লাল ঝান্ডা শক্তিশালী হয়, তাহলে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1200 টাকা নয়, ওদের লুটের টাকা গলায় পা দিয়ে আদায় করে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা 3000 3500 টাকা করা সম্ভব। গ্রামের মানুষদের হাতে কাজ দিতে হবে। এই শীতের সময় একের পর এক জমি থেকে ধান উঠছে, গরিব কৃষকরা, ছোট চাষিরা, ভাগ চাষিরা, যাদেরকে বলা হচ্ছে কিষাণ মান্ডিতে গিয়ে তোমরা ধান বিক্রি করো, কোথা থেকে পাবে তারা? বলছে 45 কুইন্টাল ধান কিনবে, তাও 15 কুইন্টাল করে, একসাথে সবটা কিনবে না। গরিব মানুষেরা তারা কিষাণ মান্ডি দিয়ে ট্রাক্টরের ভাড়া দিয়ে কি করে নিয়ে যাবে ওই ধান? গ্রামে গ্রামে যে এসে সরকারের কেন্দ্র করে ধান কেনার কথা ছিল, হচ্ছে না। তার বদলে হচ্ছে ফোরেরা 1000 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 1800 টাকায় ওই ধান কিনে নিয়ে চলে যাচ্ছে। আর তৃণমূলের এজেন্টরা পাড়ায় পাড়ায় ঘুরে কৃষকদের যে কার্ড, সেই কার্ড কিনে নিয়ে ওই ফোরেদের ধান ওরা ওখানে বিক্রি করে দিচ্ছে। গ্রামের মানুষদের ধান থেকে শুরু করে, তাদের চাকরি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, পায়খানার টাকা থেকে শুরু করে, এই তৃণমূল সব খায়। এমন কোনো জিনিস নেই যেটা তৃণমূল খায় না। আর সাধারণ মানুষকে জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, বাংলাভাষী, হিন্দিভাষী ভাষার নামে আমাদেরকে ভাগ করে দিচ্ছে প্রত্যেকটা দিন, যাতে আমরা একসাথে লড়তে না পারি। যাতে আমরা একসাথে লড়তে না পারি, আমাদের অধিকার বুঝে নিতে না পারি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কাজ, আমাদের পেটের ভাত, যাতে হচ্ছে আমরা একসাথে লড়ে নিতে না পারি, তার জন্য প্রত্যেকটা দিন আমাদেরকে ভাঙার চেষ্টা করছে। তারা ভাঙার চেষ্টা করছে, তৃণমূল, শুধু বিজেপি না। এই রাজ্যে বিজেপিকে কে ডেকে এনেছিল? এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছিল তৃণমূল। আমরা ভুলে গেছি অটল বিহারীর সময় বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী, আমাদের বাংলা থেকে একমাত্র কেন্দ্রের মন্ত্রী, তার নাম কি ছিল? তার নাম ছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলছে আরএসএস আমাদের সাধারণ স্বাভাবিক বন্ধু,
আর আরএসএস এর পত্রিকায় লিখছে মমতা ব্যানার্জি সাক্ষাৎ দুর্গা। আজকের দিনে আমাদের দেশে আর আমাদের রাজ্যে এই দুটো সরকার একসাথে একসাথে মিলেমিশে আছে। এরা কি করলো আমাদেরকে? হিন্দুদেরকে বোঝালো মুসলমানদের বিরুদ্ধে লড়ো, মুসলমানদেরকে বোঝালো হিন্দুদের বিরুদ্ধে লড়ো, আর হিন্দু মুসলমানদেরকে লড়িয়ে দিয়ে হিন্দু অনুব্রত মণ্ডল আর মুসলমান কাজল শেখ একসাথে আমাদের প্রত্যেকের পকেট মারছে। এই লুঠের বিরুদ্ধে আমরা যাতে সংগঠিত হতে না পারি তার জন্য আমাদেরকে ধর্মে ধর্মে ভাগ করছে। কোন বাংলায় আমরা বাস করছি? এই অঞ্চলে যে গরিব মুসলমান ফল বিক্রেতাটা আছে তার অবস্থা গিয়ে দেখুন, তার কত টাকা রোজগার আর কাজল শেখদের কত টাকা রোজগার। প্রত্যেক দিন আমাদের রাজ্য থেকে, আমাদের জেলা থেকে বালি, পাথর, কয়লা সমস্ত কিছুতে লুট হয়ে যাচ্ছে। লুটের পরিমাণ প্রত্যেকটা দিন বাড়ছে। আর আপনার এলাকার গরিব মুসলমানরা তাদেরকে সমাজের চোখে ক্রিমিনাল তৈরি করে দিচ্ছে। মাদ্রাসা তৈরি করতে পারেনি, মাদ্রাসায় শিক্ষক নেই, একের পর এক মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি রেড রোডে গিয়ে নামাজ পড়ছে, আর নামাজ পড়ে এসে পরের দিন একটা করে মাদ্রাসাতে তালা মেরে দিয়ে বলছে তোমাদেরকে পড়াশোনা করার দরকার নেই, মুসলমান বাড়ির ছেলেদেরকে পড়াশোনা করার দরকার নেই। তাদেরকে ক্রিমিনালে পরিণত করছে এই তৃণমূলের সরকার। আমরা বলছি এর বিরুদ্ধে যখন আমরা কথা বলতে যাচ্ছি তখন মমতা ব্যানার্জি বলছে যে দাঁড়াও দাঁড়াও, বিজেপি চলে আসবে, কিছু হলেই বলছে বিজেপি চলে আসবে। আর এই বিজেপির ভয় দেখিয়ে মঞ্চে উঠে ক্যাকা ছিচি করতে করতে একবার বললো এসআইআর হতে দেবো না, একবার বললো এনআরসি হতে দেবো না, একবার বললো ওয়াকফ বিল হতে দেবো না। তারপরে গিয়ে দেখলাম যখন ভোটাভুটি হচ্ছে পার্লামেন্টে তখন তৃণমূলের এখানকার সাংসদ শতাব্দী রায় তখন তিনি বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন না। এখনো কি বুঝতে হবে তৃণমূলের বন্ধু কারা আর বিজেপির বন্ধু কারা? এই সেটিং আমাদেরকে ভাঙতে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে যে ওয়াকফ বিল 8ই এপ্রিল যখন পার্লামেন্টে পাস হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি বললো এখানে আন্দোলন করে লাভ নেই, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, আমি রুখে দেবো। এসআইআর নিয়ে বললো এসআইআর হতে দেবো না। তারপরে দেখলাম এসআইআর কাজে যখন শুরু হলো তখন গোটা রাজ্য সরকারের কর্মচারীদেরকে এই এসআইআর কাজে নিযুক্ত করে দিলেন। তারপরে আমরা দেখলাম ওয়াকফ বিল, যে ওয়াকফ বিল মুসলমান সম্প্রদায়ের মানুষদের তাদের অধিকার, সেই ওয়াকফ বিল আমাদের রাজ্যে সর্বপ্রথম চালু করে দিল বিজেপির বাইরে যাদের ক্ষমতা আছে, সরকারে আছে, সবার আগে শুরু করলো। এরপরে এনআরসি করবে, এরপরে সিএএ করবে। আমরা বলছি এই সময় দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কোনোদিন লড়বে না। লড়তে গেলে অভিষেক জেলে চলে যাবে। তাই ভাইপোকে বাঁচাতে দিদি বারবার দাদার শরণ নেবে, আর দাদা ততবার সে আমার ছোট বোন, সে আমার ছোট বোন করে দিদিকে আগলে দেবে। তাই তাদের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করতে হবে। তৃণমূল আর বিজেপির এই ভাউতাবাজি রাজনীতির বিরুদ্ধে এই বাংলা বাঁচাও যাত্রায় প্রত্যেকে সামিল হবেন, সংগঠিত হবেন, আরো নতুন করে লড়াইয়ের শক্তি সঞ্চয় করবেন। সামনে 2026 সালের নির্বাচন। যে কথা বলে শেষ করব, এই ব্যাপক ধ্বংসের মানুষ যারা আমাদের কথা শুনছেন, ভরসা করছেন নতুন করে আবার লাল ঝান্ডায়। সামনের নির্বাচনে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে। তার জন্য আরো শক্তি সঞ্চয় করতে হবে। মনে রাখতে হবে, মাথায় নিতে হবে, তৃণমূল যদি একটা লাঠি বের করে তার উল্টো দিকে দাঁড়িয়ে 5টা লাঠি বের করতে হবে। এই তৃণমূল বিজেপির আঘাতকে ভেঙে বাংলার মানুষদের পেটের খিদে, হাতের কাজের লড়াই আপনারা সংগঠিত করবেন। এই আশা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এবারে